হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফাতেমা রহমান সেতু আজ আরও একটি নতুন অলৌকিক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। আমাদের আজকের গল্পটি পাঠিয়েছেন নাম ঠিকানা জানাতে অনিচ্ছুক আমাদের এক বন্ধু। আমাদের আজকের গল্প ডাকাতের সাথে পরীর প্রেম। কি অলৌকিক, তাই না? তাহলে চলো শুরু করা যাক। শীতকাল, চারিদিকে কুয়াশা ঢাকা। যাচ্ছি ডাকাতি করতে। আমাদের সর্দারের নাম শিবা ডাকাত। সাথে আছি আমি, খোকা এবং আরো 5 জন। সর্দার বলেছে, শোনো, আজ কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ কাজ, সবাই মনে সাহস রাখবে, কেউ ভয় পালাবে না। আমি বললাম, ঠিক আছে সর্দার। চারিদিকে থমথম পরিবেশ, কোনো মানুষই নেই। গা ছমছম করছিল, মনে হচ্ছিল পেছন থেকে ভূতে এসে ধরবে। এমন সময় সর্দার বলল, এই যে জমিদার বাড়ি, আজ আমরা এই জমিদার বাড়িতেই ডাকাতি করব। তবে এই জমিদার বাড়িটা নাকি অভিশপ্ত, এখানে কোনো মানুষ থাকে না, আর কোনো ভয় নেই, কেউ এখানে আসেও না। এখানে নাকি রাতে একটা মেয়ে কাঁদে। আমরা সাহস করেই ঢুকে পড়লাম সেই জমিদার বাড়িতে। জমিদার বাড়িটা পুরাই ফাঁকা, কোনো মানুষজন নেই। সর্দার বলল, খোকা, তুই ওইদিকে, আর তোরা ওইদিকে দেখ। আমরা যে যার মতো সোনা দানা ব্যাগে করছি। হঠাৎ আমার কানে এলো একটা মেয়ের কান্নার আওয়াজ। আমি তাকিয়ে দেখি কিছু বাজ পাখি। আমার হাতে বন্দুক ছিল। আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে যা দেখলাম তা দেখে আমি আঁতকে উঠলাম। দেখি একটা সুন্দরী মেয়ে। মেয়েটা সাদা পোশাক পরা, যেন স্টিলের মতো লাগছে। মেয়েটাকে আক্রমণ করে রক্তাক্ত করেছে। মেয়েটিকে মনে হচ্ছে কোনো স্বর্গের অপ্সরী। আমার দিকে অসহায় হয়ে হাত বাড়িয়ে আছে বাঁচার জন্য। আমি মুহূর্তে ভুলে গেলাম যে আমি একজন ডাকাত। আমার মধ্যে মনুষ্যত্ব জেগে উঠল। আমি তখন বন্দুক নিয়ে বাজ পাখিগুলোকে গুলি করলাম। পাখিগুলো পালিয়ে গেল। আমি মেয়েটির দিকে এগিয়ে যেতে দেখলাম সে অজ্ঞান হয়ে গেল। আমি তখন ভাবলাম, এই মেয়ের কথা যদি সর্দারকে বলি, তাহলে সর্দার এই মেয়েটির সাথে খারাপ কাজ করতে চাইবে। না না, তা হতে দেব না। মেয়েটাকে একটা চাদর দিয়ে ঢেকে দেই, আর বাগানের মধ্যে লুকিয়ে রাখি। তারপর ধীরে ধীরে যাই সর্দারের কাছে। সর্দার বলল, কিরে খোকা, কই ছিলি? তুই কি কি পাইছিস দেখা দেখি। আমি সব সোনা দানা সর্দারের হাতে তুলে দিলাম। সাবাস বাঘের বাচ্চা বলে সে আমাদের বলল, এবার চল, আমাদের কাজ শেষ। আমরা ডাকাতি করে ফিরে যাচ্ছি, সবাই খুব খুশি আছে, কিন্তু আমার চোখে শুধু সেই মেয়েটাই ভাসছে। তাকে বাঁচানোর খুব ইচ্ছে হচ্ছে। 3টা বাজে। হঠাৎ সর্দার বলে উঠল, মেইন রোডে চলে এসেছি, যে যার মতো বাসায় চলে যায়। সর্দার আস্তানায় চলে যায়। যার যার মতো চলে গেলে আমি চলে আসি বাসার দিকে। হঠাৎ মেয়েটার কথা বারবারই মনে পড়ছে, আর মনে হচ্ছে আমি চাইলেই তো বাঁচাতে পারি। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম মেয়েটাকে বাঁচাবো। আমি তখন বাসায় গিয়ে মামাকে ডাকলাম, আর মামাকে আমার সাথেই আসতে বললাম। আমার মামা আমাকে খুব ভালোবাসে, আমি বললে জীবন দিতেও রাজি। মামাকে নিয়ে ছুটলাম সেই জমিদার বাড়ির দিকে। ভোরের আজান দিল। জমিদার বাড়িতে এসে পৌঁছলাম আমরা। আমি মামাকে সাথে নিয়ে সোজা বাগানের দিকে গেলাম। দেখলাম যেভাবে মেয়েটিকে আমি রেখে গিয়েছিলাম সেভাবেই আছে। আমরা মেয়েটিকে নিয়ে বের হলাম। খুব ভয় লাগছিল দেখে। বিপদে পড়ে যাব ভাবতে ভাবতে হাঁটতে থাকলাম। অবশেষে আমরা বাসায় এসে ঢুকলাম। মেয়েটির শরীর থেকে চাদরটা টান দিয়ে সরিয়ে দিলাম। মামা বোতলে পানি এনে ওর মুখে ছিটিয়ে দিল। মেয়েটি নড়ে উঠল, আস্তে আস্তে উঠে বসলো। সুন্দর, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? ওই জমিদার বাড়িতে কি করছিলেন? সে বলল, তার নাম মেরিন। বাসা জমিদার বাড়ির পাশেই। বাজ পাখি তাকে আক্রমণ করেছিল, আর তখন সে ওই জমিদার বাড়িতেই ঢুকে পড়ে। মেয়েটির সাথে কথা বলতে বলতে সকাল হয়ে যায়। আমি ডাক্তারখানায় গিয়ে ওষুধ নিয়ে আসি এবং ক্ষত স্থানে লাগিয়ে দিই। আম্মা বাসায় নেই।
খালার বাসায় গেছে। আমি আর মামা আছি। আমার বাবা বেঁচে নেই। আমি মেয়েটির সেবা করতে থাকি। এর মধ্যে আমাদের মাঝে প্রেম হয়ে যায়। কিছুদিন পর মা বাসায় চলে আসে। আমি মাকে সব কথা খুলে বলি। মা খুব খুশি হয়। আমি আর এখন ডাকাতি করি না। রাতে আমার ঘুম আসছিল না। উঠোনে গিয়ে হাঁটছি। হঠাৎ দেখি মেরিন ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আমিও পিছু পিছু যাই। তারপর যা দেখলাম তা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। মেরিন জঙ্গলে কি যেন করছে। পেছনের ডানায় দুটি পাখাও আছে। আমার সমস্ত শরীর যেন কাঁপছে। আমি এক দৌড়ে বাসায় চলে আসি। ঘরের মধ্যে ঢুকে পড়ি এবং রাতটা কোনোরকম ভাবে পার করি। সকাল হতেই আমি আমার বন্ধুর বাবা মৌলানা হাকিম চাচাকে সবকিছু খুলে বললাম। হাকিম চাচা সবকিছু শুনে বলল, মেয়েটাকে আমার কথা কিছু বলার দরকার নেই। তুমি তাকে পূর্ণিমার রাতে আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা বলে আমি চলে আসলাম। আমি যে সব দেখে ফেলেছি এটা মেরিনকে বুঝতে দিলাম না। স্বাভাবিক আচরণই করলাম। তারপর সেই নির্ধারিত পূর্ণিমার রাতে আমি মেরিনকে বলি, চলো আমরা এক চাচার বাসা থেকে ঘুরে আসি। মেরিন আমাকে বিশ্বাস করে। চাচার বাসার দিকে আমরা যেতে থাকি। মেরিন মাঝে মাঝে গান গায়। তার সুন্দর কণ্ঠের গান শুনতে খুব চমৎকার লাগে। চাচার বাসায় ঢুকেই দেখি চাচা উঠোনে বসে আছে, ধ্যানের ভঙ্গিমায়। সামনে কিছু প্রদীপ আর কিছু আগরবাতি জ্বলছে। আমি মেরিনকে নিয়ে চাচার সামনে দাঁড়াতেই চাচার চোখ দুটো লাল টকটক করছে। মেরিনের দিকে তাকাতেই মেরিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। চাচা আমাকে দূরে যেতে বলে। আমি একটু দূরে সরে যাই। তারপর চাচা মেরিনের চারপাশে গোল করে মাটিতে এঁকে দেয়। তারপর পানির ছিটা দেয় মেরিনের মুখে। মেরিন চোখ খুলতেই মেরিনকে জিজ্ঞেস করে, কে তুই? মেরিন বলে, আমি পরিস্থান থেকে এসেছি, আমি পড়ি। এই কথা শুনে চাচা বলে, তুই যদি পরী হয়ে থাকিস তাহলে মানুষের মাঝে কেন এসেছিস? কি করে থাকবি তুই এখানে? এখানে দুষ্টু লোকেরা তোকে মেরে ফেলবে। মেরিন বলে, আমি খোকাকে খুব ভালোবাসি। আমি যদি বাঁচি খোকার জন্যই বাঁচব, আর যদি মরি খোকার জন্যই মরব। চাচা বলে, না, তুই এখান থেকে চলে যা। এখান থেকে গেলেই তুই ভালো থাকবি। মেরিন বলে, না, আমি যাব না। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে খোকাকে নিয়ে যাব। ওর পরিবার আমি তছনছ করে দেব। চাচা বলে, না, তুই খোকাকে নিয়ে যেতে পারবি না। একা একা এখান থেকে তুই চলে যা, না হলে আমি তোকে বোতলে ভরে রাখবো, আর কোনোদিনও বের হতে পারবি না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আর ভয়ে ভয়ে কাঁদছি। মেরিন কিছুতেই ভয় পায় না, সে রাজি হয় না। সে বলে, আমি খোকাকে নিয়ে যাবই। চাচা তখন রেগে গিয়ে পড়া পানির ঝাপটা মেরিনের চোখে মুখে ছুঁড়ে মারে। মেরিন স্তব্ধ হয়ে যায়। চাচা একটা বোতল আনে, বোতলের মধ্যে মেরিনকে ভরে ফেলে। মেরিন ছোট হয়ে যায়। আমি চাচাকে অনেক অনুরোধ করি মেরিনকে ছেড়ে দিতে। চাচা শোনে না, আমাকে বলে, তুই চলে যা এখান থেকে। আমি বাসায় ফিরি। বাসায় ফিরে দেখি মা বসে আছে। আমি মাকে ধরে কাঁদতে থাকি। মা বলে, কি হয়েছে তোর? আমাকে খুলে বল। আর মেরিন কোথায়? তুই না ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলি? আমি কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে সব ঘটনা খুলে বলি। মা তখন আমাকে আদেশ করে বলে, আমার সন্তান হয়ে যদি থাকিস তাহলে মেরিনকে মুক্ত করে তার দেশে পাঠিয়ে দিবি। আমি মায়ের কথা শুনে এক দৌড়ে শিবা সর্দারের আস্থানায় যাই। তারপর সর্দারের পায়ে ধরে কান্নাকাটি করি। একটা বন্দুক চাই। সর্দার আমাকে খুব ভালোবাসতো। সর্দার বলল, আমার দরজা তোর জন্য চিরদিন খোলা থাকবে। আমি বললাম, সর্দার, আমি আবার আপনার দরে ফিরব, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে, আর সেই কাজটা শেষ করে আসতে চাই। সর্দার বলল, ঠিক আছে। আমি যাই হাকিম চাচার বাড়ির দিকে। ছুটতে লাগলাম। রাত তখন 12টা। আমি প্রাণপণে দৌড়াচ্ছি। অবশেষে হাকিম চাচার বাসার সামনে এসে পৌঁছলাম। হাকিম চাচা, হাকিম চাচা বলে ডাকতে থাকি। চাচা বের হয়ে আসে।
এসে বলে, তুই কেন এসেছিস? আমি তখন বন্দুকের নল চাচার বুকে ধরে বলি, চাচা, মেরিনকে আমার হাতে ছেড়ে দাও, নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। চাচা আমার দিকে একভাবে তাকিয়ে থাকে, তারপর ঘরে যেয়ে সেই বোতলটি এনে দেয়। বোতলটি এনে আমার হাতে তুলে দেয়। সেই বোতলটি নিয়ে আমি দৌড়তে থাকি এবং দৌড়তে দৌড়তে হঠাৎ দেখি কিছু বাজ পাখি আমাকে তাড়া করলো। আমি জঙ্গলের মধ্যে ঢুকে পড়ি। আমার হাতে বন্দুক ছিল। আমি বাজ পাখিকে নিশানা করে 2টা বাজ পাখি মেরে ফেলি। এর মধ্যে অন্য বাজ পাখিগুলো ক্ষিপ্ত হয়ে যায়। বন্দুকের গুলি শেষ। আমার কাছে 2টা গুলি ছিল, তাই আমি আর গুলি করতে পারি না। আমি দৌড়তে দৌড়তে বোতলের মুখটা খুলে দেই। মেরিন বের হয়ে আসে। আমি ওকে ওদের দেশে চলে যেতে বলি। মেরিন কান্না করে বলে, আমি যাব না। পাখিগুলো তেড়ে আসছে। আমি ওকে হাত জোর করে বলি, মেরিন, তুমি চলে যাও। তুমি গেলেই বাঁচবে। তুমি যদি এখানে থাকো, কোনো দিনও বাঁচতে পারবে না। তোমার আমার মিলন কোনো দিনই হবে না, কারণ তুমি থাকলে ওরা তোমাকে মেরে ফেলবে। তার চেয়ে ভালো তুমি বেঁচে থাকো, তাতেই আমি শান্তি পাব। মেরিন কান্না ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে। আমি তাকে হাত দিয়ে বিদায় দেই। একসময় সে আকাশের সাথে মিলিয়ে যায়। আসলে আমি একটা মানুষ আর মেরিন একটা পরী। আমাদের মিলন কখনোই সম্ভব হতো না, তাই আমি বাস্তবটাকে মেনে নিয়ে আজও বেঁচে আছি। মেরিন নামে সেই পরিস্থিতি দিয়ে 4 বছর হয়ে গেছে। শিবা সর্দার মারা গেছে। এখন আমি ডাকাত দলের সর্দার। ভালো আর হওয়া হলো না। আমি ডাকাত ছিলাম, ডাকাতি রয়ে গেলাম। এর সাথে শেষ হলো আমাদের ডাকাত দলের গল্প। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের গল্পটি? কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এরকম আরো নতুন নতুন অলৌকিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ফিরে আসবো আরো একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।